শুভেন্দুর জামানায় বিপাকে মুসলিমরা, ঈদুল আজহায় কুরবানিতে কঠোর নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গের মসনদে বসেই স্বরূপে আবির্ভাব শুভেন্দু অধিকারীর। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন নতুন সরকার। কুরবানি দিতে গেলে মানতে হবে ১৪ বছরের শর্ত এবং জোগাড় করতে হবে প্রশাসনিক সার্টিফিকেট। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ কি নিছকই আইন পালন নাকি মুসলিমদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা? বিস্তারিত জানুন এই বিশেষ প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক হাওয়ায় কি আজ কেবল বিষবাষ্পই বইছে? দীর্ঘ ১.৫ দশকের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী আজ যখন ক্ষমতার শিখরে, তখন থেকেই কি শুরু হয়ে গেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর চাপের রাজনীতি? আসন্ন ঈদুল আজহা নিয়ে রাজ্য সরকারের নতুন সব কড়াকড়ি কি ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ? কুরবানি দিতে গেলে এখন প্রশাসনিক অনুমতির লম্বা লাইন। শুভেন্দুর এই জয় কি তবে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে? আজকের এই প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব শুভেন্দু সরকারের নতুন পশু জবাই আইন এবং এর আড়ালে লুকিয়ে থাকা সুগভীর রাজনৈতিক উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এখন আমূল বদলে গেছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপির জয় জয়কার রাজ্য জুড়ে। আর এই জয়ের মূল সেনাপতি শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন। কিন্তু ক্ষমতার মসনদে বসেই তার প্রথম নজর পড়েছে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদের উপর। ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমা এবং পশু কুরবানি। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য এই কুরবানি পালন করা এক প্রকার হিমালয় জয়ের মতোই কঠিন হতে চলছে। শুভেন্দু অধিকারীর সরকার রাজ্য জুড়ে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোরভাবে কার্যকর করার নির্দেশ জারি করেছে। আইনি ভাষায় একে আইনের শাসন বলা হলেও বিশ্লেষকরা একে দেখছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসব মাটি করে দেওয়ার এক সুদূরপ্রসারী চাল হিসেবে। নবান্ন থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী কুরবানি বা জবাই করার জন্য যে কোনো পশুর বয়স হতে হবে অন্তত ১৪ বছর। কেবল বয়স হলেই চলবে না, পশুটিকে হতে হবে শারীরিকভাবে চিরতরে অক্ষম, অর্থাৎ যে পশু কোনোভাবেই কর্মক্ষম নয়, কেবল তাকেই জবাই করা যাবে। এই অদ্ভুত শর্ত এখানেই শেষ নয়। কুরবানি দেওয়ার আগে পশুর সুস্থতা ও বয়স নিশ্চিত করতে পৌরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। সবচেয়ে বড় বিপত্তি হলো এইসব নিয়ম পালনের পর কুরবানি দিতে হবে নির্ধারিত কসাইখানায়। প্রকাশ্যে বা বাড়ির আঙিনায় কুরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই নিয়ম অমান্য করেন তবে তার জন্য রাখা হয়েছে ৬ মাসের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা। এই নির্দেশিকা আসার পর থেকেই পশ্চিমবঙ্গের মুসলিম পাড়াগুলোতে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। পটভূমি বিশ্লেষণে দেখা যায় শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে নির্বাচনী জনসভায় মুসলিমদের প্রতি অত্যন্ত বিরূপ মন্তব্য করেছেন। কখনো তিনি তাদের রোহিঙ্গা বা পাকিস্তানি বলে কটাক্ষ করেছেন। ক্ষমতার আসার পর তিনি যে তার উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবেন তা অনেকের কাছেই অনুমেয় ছিল। কিন্তু সরাসরি ধর্মীয় উৎসবে এমন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হবে তা ছিল অভাবনীয়। বিশ্লেষকদের মতে লক্ষ লক্ষ পশুর জন্য এমন সার্টিফিকেট জোগাড় করা প্রায় অসম্ভব। এর অর্থ হল পরোক্ষভাবে কুরবানি প্রক্রিয়াকেই বন্ধ করে দেওয়া। ভবিষ্যতের দিকে তাকালে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিবেশ নিয়ে বড় ধরনের সংখ্যা দেখা দিচ্ছে। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপটি নিছকই প্রশাসনিক নয়, এটি একটি কৌশলগত মেরুকরণ। প্রথমত, তিনি তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে খুশি করতে চাইছেন। তিনি মুসলিমদের তোষণকারী নীতি থেকে রাজ্যকে মুক্ত করছেন। দ্বিতীয়ত, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের হীনমন্যতা ও ভয় তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই অস্থিরতার প্রভাব কেবল ভারতের ভেতরে সীমাবদ্ধ থাকবে না।
বাংলাদেশেও এর একটি বড় প্রতিক্রিয়া তৈরি হতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সাংস্কৃতিক সেতু রয়েছে তার এক বড় অংশ এই পশ্চিমবঙ্গ। সেখানে যদি একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর প্রশাসনিক খাড়া নেমে আসে তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। এছাড়া শুভেন্দুর এই কঠোর অবস্থানের ফলে গ্রামীণ অর্থনীতিতেও ধস নামতে পারে। কুরবানিকে কেন্দ্র করে পশুপালনকারী এবং ছোট ব্যবসায়ীদের যে বিশাল লেনদেন হয়, আইনি কড়াকড়িতে তা মুখ থুবড়ে পড়বে। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন কেবল মুসলিমরা নন, বরং রাজ্যের প্রান্তিক হিন্দু পশুপালনকারীরাও। শুভেন্দু অধিকারী হয়তো স্বল্পমেয়াদে রাজনৈতিক সুবিধা পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি পশ্চিমবঙ্গকে একটি সংঘাতময় ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠনগুলো ইতিমধ্যেই এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে। তাদের মতে এটি সরাসরি ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অন্তত তারা শান্তিতে ধর্মীয় আচার পালন করতে পারতেন, কিন্তু শুভেন্দুর জামানায় পদে পদে অপমানের শিকার হতে হচ্ছে। অন্যদিকে কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ পশু জবাই বন্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সাধারণ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা মনে করছেন ধর্মীয় উৎসবের ঠিক আগে এমন কঠোরতা কেবল বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেবে। অন্যদিকে যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল বিতর্ক। মুসলিমদের অনেকেই বলছেন তারা এই কালো আইন মানবেন না এবং প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবেন। ক্ষমতা আসে এবং যায়, কিন্তু একই রাষ্ট্রের আত্মা হলো তার সাম্প্রদায়িক সম্প্রীতি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি আজ সেই আত্মাটিকেই হত্যা করতে চাইছেন? আইনের দোহাই দিয়ে ঈদুল আজহার আনন্দ কেড়ে নেওয়া কি সত্যিই জনকল্যাণ নাকি সস্তা রাজনীতির হাতিয়ার? শুভেন্দুর এই জয় কি তবে পশ্চিমবঙ্গের সহনশীলতাকে চিরতরে স্তব্ধ করে দেবে? সময়ের সাথে সাথে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে তিনি সবার মুখ্যমন্ত্রী নাকি নির্দিষ্ট একটি এজেন্ডা বাস্তবায়নকারী। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের আকাশে যে কালো মেঘ জমেছে তা কেবল কুরবানির নয়, সমগ্র রাজ্যের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক বিশাল সতর্কতা। ঈদের খুশি কি তবে এবার প্রশাসনিক ফাইলের নিচে চাপা পড়বে নাকি প্রতিরোধের আগুনে পুড়ে ছাই হবে এইসব বৈষম্যমূলক আইন? নজর থাকবে কলকাতার প্রতিটি রাজপথ এবং মুসলিম পাড়াগুলোর দিকে।